হুমায়ুন ভ্রমণ সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের পর্বে আমরা ঘুরব বিনসার। পেছন দিকে পাহাড়ের যে সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে না, এটা কিন্তু একদম ভ্যালু ফর মানি। কাসার দেবীর মন্দির এবং জাগেশ্বর ধাম। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম আলমোড়া। এখন ঘড়িতে সকাল 9:40। আমাদের হোটেল হিমালয়া, তার ঠিক পাশেই হচ্ছে দীপক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেই আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরোবো বিনসার ভ্রমণের উদ্দেশ্যে। তো চলুন সকাল সকাল আলুর পরোটা অর্ডার দিই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি বিনসারের জন্য। চলুন শুরু করি। भैया जी, आलू पराठा के साथ क्या दिए हो? ये आलू पराठा है और दही है, अचार है, छोले। ঠিক ঠিক ঠিক। আলুর পরোটা অর্ডার দেওয়ার 5-7 মিনিটের মধ্যে আলুর পরোটা দিয়ে দিল। 50 টাকা করে দাম, সঙ্গে দিয়েছে চানা, দই আর আচার। এবার খেয়ে দেখি কীরকম খেতে। না, পাহাড়িদের যেরকম পরোটা হয় সেটা তো আমাদের বাঙালিদের সঙ্গে গোলালে চলবে না। এদের যেরকম ন্যাচারাল টেস্ট, সেই হিসাবে কিন্তু যথেষ্ট ভালো পরোটা। আর চানাটা কিন্তু সুপার করেছে, সুপার। দইটা অসাধারণ। এখন ঘড়িতে 10:25 বাজে। আমাদের আলমোড়া থেকে বেরোতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি উঠতে দেরি হয়েছে আমার, এটা ঠিক কথাই, কিন্তু এতে সম্পূর্ণ দোষ আমার নয়। রাতে যেহেতু আমার অনেক ফোন আছে, সেই জন্য আমি কালকে চার্জিং পয়েন্টের পাশে শুয়েছিলাম। তো বেড সাইড টেবিলেই চার্জিং পয়েন্ট ছিল আমাদের। তো চন্দনদা নিজের গ্যাজেট চার্জ দিয়ে বললো, ভাই তুমি তো ফোন আসবে, তুমি তো জেগেই থাকবে, তাহলে আমার গোপ্রোর ব্যাটারিটা চার্জ হলে তারপর তুমি ঘুমিও। ঠিক আছে, সেই করতে করতে চার্জ হতে চার্জ কমপ্লিট হয়েছে তখন 12টা বাজে। ন্যাচারালি অনেকটা দেরিতে ঘুমিয়েছি। সকালে ওই জন্য 7:40 ঘুম ভেঙেছে আমার। তো ন্যাচারালি এ কারণে খেয়ে দিয়ে, স্নান করে খেয়ে দিয়ে, ব্যাগ গুছিয়ে, গ্যাজেট গুছিয়ে বেরোতে আমাদের 10:25 হয়ে গেছে। তো এগোই। মনোজ আজকে অনেকগুলো জায়গায় ঘোরাবে বলেছে। এবার দেখার বিষয় মনোজ কোথায় কোথায় নিয়ে যায়। মনোজ, आज कहाँ कहाँ घूमेंगे हम लोग? सर हम सबसे पहले जाएंगे आज बिनसर। अच्छा, उसके बाद जाएंगे हम कसार टेम्पल। अच्छा, कसार देवी टेम्पल। हाँ, उसके बाद जाएंगे सर हम जागेश्वर धाम। जागेश्वर धाम। तो चलो, कितना टाइम लगेगा यहाँ से बिनसर? सर यहाँ से बिनसर लगेगा 2 घंटा। 2 घंटा लग जाएगा। ठीक है, चलो। তো চলুন এগোনো যাক বিনসারের রাস্তায়। বিনসার নাকি মারাত্মক সুন্দর। আর আমরা যদিও একটু দেরিতে পৌঁছাবো, তবে সকাল সকাল পৌঁছলে নাকি বিনসার থেকে মারাত্মক বিউটি উপভোগ করা যায়, যেটা আমি শুনেছি। এবার দেখার বিষয় কীরকম কি পাই না পাই। চলুন। প্রথমেই বলি, আপনাদের অনেকেরই মনে হতে পারে আমরা আলমোড়ায় পৌঁছে আলমোড়া না ঘুরে কেনই বা প্রথমে বিনসার, কাসার দেবী মন্দির আর জাগেশ্বর ধাম ঘুরতে চলে গেলাম। আমরা অ্যাকচুয়ালি মনোজের গাড়ি 2 দিনের জন্য বুক করেছিলাম, তাই ওই জায়গাগুলো ঘুরে নিয়ে পরের দিন মনোজকে ছেড়ে আলমোড়া ঘুরে বাকিটা পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবো, এটাই আমরা ভেবেছিলাম। যাই হোক, বিস্তারিত কথা পরেই না হয় বলবো। আলমোড়া বাস স্ট্যান্ডে আমাদের হোটেলের সামনে থেকে কেএমভিএন বিনসারের দূরত্ব মোটামুটি 49 কিলোমিটার মতো। দেখতে দেখতে আলমোড়া শহরের জ্যাম পেরিয়ে মিনিট 15-এর মধ্যে ওক, পাইন, দেওদারের ঘন বনানীর মধ্যে দিয়ে আলো আঁধারির খেলায় ভরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। রাস্তায় যেতে যেতে এই সাইডে পিক দেখা যাচ্ছিল।
তো এত সুন্দর লাগছে, আর এই জঙ্গলের মাঝখানে এই নির্জনতার মাঝে এরকম একটা জায়গায় যদি না দাঁড়াই তাহলে তো ব্লগটা ঠিক সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারবো না। অসম্ভব ভালো লাগছে। আর সত্যি কথা বলছি, চন্দনদাকে তো আমি অনেক সময় গালাগাল দিচ্ছি, খেতে দিচ্ছে না, ফল রাক্ষস, সেসব অনেক কিছুই বলছি, কিন্তু এই ট্রিপটার পেছনে ক্রেডিট কিন্তু চন্দনদার, এটা মানতে হবে। চন্দনদা যদি জোর না করতো তাহলে হয়তো আমি আসতামই না। অনেক দিন ধরেই বলছিল ভাই চলো একবার ঘুরে আসি, একবার ঘুরে আসি, তো সেই জন্যই আসা। তবে এখানে দাঁড়িয়ে বেশি সময় কথা বলবো না, কেননা আগে যেতে হবে, বিনসার পৌঁছতে হবে। এখনই রাস্তার যা সৌন্দর্য তাতে আমাদের প্রায় পাগল করে দিচ্ছে। বিনসার গেলে যে কি হবে, কি করব সেটা জানি না। যাই হোক, চলুন এগোই। প্রায় 1 ঘন্টা পথ চলে পৌঁছালাম বিনসারের চেকপোস্টের সামনে। আলমোড়া থেকে প্রায় 1 ঘন্টা পথ চলে ফেললাম। এই মুহূর্তে আমরা যেখানে পৌঁছেছি সেখান থেকে একটা রাস্তা সোজা, পিছন দিকের রাস্তাটা এটা চলে গেছে বাগেশ্বর, এখান থেকে 55 কিলোমিটার রাস্তা। আর এই যে রাস্তাটা যেটার সামনে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিনসারের রাস্তা। এখানে চেকপোস্ট আছে, এই চেকপোস্টে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ভেতরে ঢোকার পারমিশন পাওয়া যাবে। চলুন গিয়ে টিকিটটা কাটা যাক। বিনসারের চেকপোস্টে টিকিট কাটলাম। টিকিট কাটার জন্য আমরা যেহেতু ভারতীয়, আমাদের খরচা পড়লো হচ্ছে মাথাপিছু 200 টাকা করে, আর গাড়ির জন্য পড়লো 250 টাকা। এটা গেল ভারতীয়দের জন্য। যদি স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে খরচা হচ্ছে 50 টাকা করে, ইন্ডিয়ান স্টুডেন্ট। আর যদি ফরেনার্স হয় তাদের জন্য খরচা হচ্ছে মাথাপিছু 800 টাকা করে এন্ট্রি ফি। আর এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে একটা আইডি দিতে হবে। আইডি আর যে কোনো একজনের, মানে 2 জন থাকুন 3 জন থাকুন, যে কোনো একজনের আইডি দিতে হবে। এই যেমন আমি এখানে আমার ড্রাইভিং লাইসেন্স দেবো। এই হচ্ছে এন্ট্রি পারমিট। এখানে লেখা আছে দুজনের কন্ট্যাক্ট নাম্বার, কি গাড়ি যাচ্ছে, সব কিছু। টোটাল 650 টাকা পড়লো আমাদের দুজনের আর গাড়ি নিয়ে। বিনসারে আপনি থাকুন বা আমাদের মতো ঘুরে চলে আসুন, এন্ট্রি ফিস কিন্তু আপনাদের প্রত্যেককেই দিতে হবে। বিনসারের চেকপোস্ট থেকে কেএমভিএন বিনসারের দূরত্ব 10 কিলোমিটার। তবে চেকপোস্ট থেকে বলে দিয়েছিল লাস্ট 3.5 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ যে কতটা খারাপ তা আমাদেরকে হতবাক করে দিয়েছিল। বেশ কিছু জায়গায় গাড়ি কিন্তু রাস্তায় স্লিপও করছিল। তবে ঘন জঙ্গলের মাঝখান থেকে এই জার্নি আপনার মনের মণিকোঠায় আমৃত্যু থেকে যাবে, এটুকু আমি গ্যারান্টি সহযোগে বলতে পারি। পৌঁছে গেলাম বিনসারের ট্যুরিস্ট রেস্ট হাউসের সামনে, বা কেএমভিএনের ট্যুরিস্ট রেস্ট হাউসের সামনে। আর বিনসারে এত ঠান্ডা, মানে এখন প্রায় 12টা বাজে, আমি কিন্তু পুলোভার এখনও গা থেকে খুলতে পারিনি, মানে রীতিমতো ঠান্ডা লাগছে। এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন যে আমি কালকে বাধ্য হয়েছিলাম ঠান্ডার জন্য এখানে পড়তে। তো বিনসারের ট্যুরিস্ট রেস্ট হাউস তো শুনেছি খুবই মারাত্মক। আমরা যদিও থাকবো না, কারণ আমাদের প্রোগ্রাম শিডিউলের ডে শটের জন্য আমরা ওখানে থাকবো না। তো আমরা একটু ঘুরবো, বিনসার দেখবো, দেখে তারপর চলে যাব। তো চলুন এগোই, টিআরএইচে ঢুকি। কেএমভিএনের এই টিআরএইচ বিনসারে ঢুকে প্রথমেই আপনার নজরে পড়বে এখানকার সাজানো ছিমছাম রিসেপশন, দেওয়ালে সাজানো বিভিন্ন গাছগাছালি এবং জীবজন্তুর ছবি আপনাকে মুগ্ধ করবে। এরপর আমরা চলে গেছিলাম এখানকার ভিউ পয়েন্টে। কেএমভিএনের রেস্ট হাউসের বাইরেটা একটা খুব সুন্দর বাগান আছে, এখানে বসে কিন্তু সময় কাটানোর জন্য একদম আইডিয়াল। আর এই হচ্ছে এদিক থেকে কেএমভিএনের রুমের ভিউ। ওইগুলো হচ্ছে ডিলাক্স রুম, এই দিকের গুলো, এগুলো হচ্ছে ডিলাক্স রুম। কেএমভিএনের বিনসারের ট্যুরিস্ট রেস্ট হাউসের ভিউ পয়েন্ট থেকে
পেছন দিকে পাহাড়ের যে সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে না, এটা কিন্তু মানে একদম ভ্যালু ফর মানি। কেএমভিএন পয়সা নেয় ঠিকই। এবারে আমি আর চন্দনদা একটু বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরছি বলে এখানে থাকলাম না। পরবর্তীকালে যখন ফ্যামিলি নিয়ে আসবো তখন অবশ্যই এখানে 1 থেকে 2 দিন থেকে যাব। কারণ ফ্যামিলি নিয়ে এলে তখন আর ভ্যালু ফর মানির ব্যাপারটা আসে না, তখন আমরা সবাই চাই যে একটু ভালো করে সময় কাটাতে। আর এই পেছন থেকে কি কি পিক দেখা যাচ্ছে, আমি পিকগুলো একের পর এক দেখিয়ে দেখিয়ে ভয়েস ওভার আপনাদেরকে বলে দিচ্ছি, দেখে নেবেন। কেএমভিএনের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কেদারনাথ, চৌখাম্বা, নীলকণ্ঠ, কামেট, নন্দাদেবী, ত্রিশূল, নন্দাখুন্টি এবং পঞ্চচল্লিশ শোভা আপনাকে মোহিত করবে। এরপর আমরা গেছিলাম এখানকার ক্যান্টিনে চা খাওয়ার জন্য। এখানে চায়ের স্বাদ কিন্তু আদা ফাদা সবই দিয়েছে, আর একটু মোটা হলে ভালো হতো। তবে খুব খারাপ যে সেটা বলতে পারবো না, আবার একদম মনের মতো হয়েছে সেটাও বলতে পারবো না, মোটামুটি চলে যাবে। তবে আদা ফাদা দেওয়া আমার যেহেতু ঠান্ডা লেগে গেছে, গলাটা মোটামুটি একটু রেস্ট পাবে, এটুকু বলতে পারি। টিয়ারিচ ভিনসারে থাকা কিন্তু খুবই এক্সপেন্সিভ। এখানে রুম ট্যারিফ ডবল বেডরুমে ট্যাক্স নিয়ে 4,687 টাকা এবং 4 জনের রুম এখানে মিনিমাম হচ্ছে 7,031 টাকা। টিয়ারিচ ভিনসারের রুমগুলো কেমন সেটা একবার দেখতে চেয়েছিলাম ওনাদের কাছে। তো এইটা হচ্ছে ডাবল বেডের রুম। এই রুমটার ভাড়া ট্যাক্স ধরে এই মুহূর্তে হচ্ছে 5,686 টাকা। তো এই একটা ডাবল বেড আছে। এখানে বসে বসে আপনি ঘরে বসে বসে উইন্ডো ফেসিং একদম সুন্দর পাহাড়ের পিক দেখা যাবে। এখানে মেনু কার্ড আছে, আর এর মধ্যে কিন্তু ইনক্লুড হচ্ছে মর্নিং টি, ব্রেকফাস্ট আর ডিনার। এই 3টে জিনিস কিন্তু আপনি এখানে পাবেন। লাঞ্চ যদি করতে হয় সেক্ষেত্রে আলাদা করে ক্যান্টিনে রেস্টুরেন্টে অর্ডার দিতে হবে। কেএমভিএনের যে রেস্টুরেন্ট আছে এখানে, সেখানে অর্ডার দিতে হবে। সেখানে অর্ডার দিলে আপনাকে লাঞ্চ রেডি করে দেবে। সেক্ষেত্রে খরচা হচ্ছে লাঞ্চের জন্য 425 টাকা করে। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, সোলার সিস্টেমে লাইট চার্জ হয়। সেই লাইট চার্জ হয়ে রাত্রিবেলাটুকু লাইট পাওয়া যায়, সারাদিন কিন্তু এখানে ইলেকট্রিসিটি পাওয়া যায় না। এটা ভিনসার এলে কিন্তু মাথায় রাখবেন। আর গরম জলের যে বাকেট, সেটার সিস্টেমের কথা বলি। গরম জলের বাকেটও কিন্তু এটা সকালবেলা, গিজার নেই এখানে, বাথরুমে কোনো গিজার পাবেন না। সকালবেলা আপনাকে গরম জল করে আপনাকে সাপ্লাই দেবে। তো বাথরুমটা একবার দেখে নিই বাইরে থেকে। এটা হচ্ছে ড্রাই জোন, আর এই ভেতরে হচ্ছে ওয়েট জোন। কেএমভিএনের এই টিয়ারিচ ভিনসারে কিন্তু সবসময় আলোর ব্যবস্থা থাকে না, তাই রাতে অনেক সময় সোলারের চার্জ চলে গেলে কিন্তু মোমবাতি একমাত্র ভরসা। এরপর কেএমভিএনকে বিদায় জানিয়ে আমরা এগোলাম কাসার দেবী টেম্পলের পথে। গাড়ির তলায় যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কতটা কম দেখুন, দেখতে পাচ্ছেন? দুপুরবেলা বললাম দাদা খিদে পেয়েছে, কিছু খাবো। এই কালকে বলেছিলাম না ফল রাখো, সেই দেখুন একটা আপেল ছড়িয়ে দিল, বলে ভাই এটাই খা। কি করব এখন, বড় হয় খেতে হবে। এটা ছিল বলে খাবারটা পেলে। তবে মানতে হবে 160 টাকা কিলো নিল, সরি 140 টাকা কিলো নিল, খেতে কিন্তু খাসা। ও পুরো রসে ভরা। দুপুর 2:50 পৌঁছালাম কাসার দেবীর মন্দিরের সামনে। তো চলুন ওপরে যাই। পার্কিং থেকে বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনারা পৌঁছাবেন কাসার দেবী টেম্পেলে। পায়ে হেঁটে ওঠার সময় মন্দিরের আশপাশের শান্ত প্রকৃতি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। উত্তরাখণ্ডের আলমোড়া থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2116 মিটার উচ্চতায় অবস্থিত এই কাসার দেবীর মন্দির 2য় শতাব্দীর এক প্রাচীন হিন্দু মন্দির। এটি দেবী দুর্গার রূপ কাসার দেবীকে উৎসর্গীকৃত। এখানকার ভ্যান অ্যালেন বেল্টের অন্তর্গত শক্তিশালী ভূচৌম্বকীয় ক্ষেত্র বারে বারে বিভিন্ন সাহিত্যিক, কবি,
ঔপন্যাসিক, চিকিৎসক সহ বহু নামি দামি ব্যক্তিত্বকে মেডিটেশনের জন্য এখানে আকর্ষণ করেছে। এই কাসার দেবী টেম্পল জায়গাটা কিন্তু বাঙালিদের কাছে খুবই আবেগের জায়গা। তার কারণ স্বামী বিবেকানন্দ এখানে 1890 সালে এসে ধ্যান করেছিলেন। এছাড়াও বিভিন্ন নামি দামি ব্যক্তিত্ব এখানে এসে সময় কাটিয়ে গেছেন মেডিটেশনের জন্য। এই কাসার, স্টোনহেঞ্জ ইউনাইটেড কিংডমের এবং পেরুর মাচু পিচু, আর 3 নম্বর হচ্ছে এই কাসার দেবী টেম্পল। এই 3টে জায়গাতেই কিন্তু ভীষণ পজিটিভ এনার্জি ফিল করা যায় এবং আমরা এখানে এসে সত্যি কথা বলতে গেলে একটা পজিটিভ ভাইবস কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিল করতে পারলাম। আচ্ছা, ওপরের দিকে মহাদেবের মন্দির আছে, সেই মহাদেবের মন্দির এবার আমরা দর্শন করতে যাব। চলুন দেখে নিই। মা দুর্গা যেখানে আছেন সেখানে তো মহাদেবের অধিষ্ঠান একদমই স্বাভাবিক। কাসার দেবীর মন্দিরের পেছন দিকে রাস্তা দিয়ে প্রায় 50টা মতো সিঁড়ি ওপরে উঠে পৌঁছালাম মহাদেবের মন্দিরের সামনে। ছোট্ট গেট দিয়ে ঢুকে পড়লাম মন্দিরের পরিসরে। মন্দিরের পরিসর কিন্তু বেশ অনেকটাই বড়। নন্দীকে প্রণাম জানিয়ে ঢুকে পড়লাম মহাদেবের দর্শন করতে। গর্ভ মন্দিরের ভেতরে কুমায়ুনে আমি যতক্ষণ ঘুরছি কোথাওই ভিডিও তোলা অ্যালাউ নেই, সে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে মহাদেব, মা পার্বতী, সিদ্ধিদাতা গণেশ এবং কার্তিক, এই 4 জনের কিন্তু একটা খুব সুন্দর মূর্তি আছে, আর এই পরিবেশ কিন্তু অসাম। এরপর শিব মন্দিরের পেছনে থাকা এখানকার বিখ্যাত মেডিটেশন কেভে আমরা চলে গেছিলাম। মেডিটেশন কেভে ঢোকার এন্ট্রান্স কিন্তু খুবই ছোট্ট। ভেতরে একসঙ্গে 2 জনের বেশি কিন্তু বসারও কোনো প্রভিশন নেই। খানিকক্ষণ সেখানে বসে মেডিটেশন ট্রাই করেছিলাম। বাড়িতে আমি বহুবার মেডিটেশন করার চেষ্টা করি, মন শান্ত রাখার জন্য, একাগ্র রাখার জন্য, কিন্তু ম্যাক্সিমাম সময় ফেলিওর হয়, কখনো কখনো সাকসেসফুল হই। এখানে 2-3 মিনিটের জন্য আমি চুপচাপ ধ্যানে বসেছিলাম। অন্যান্য সময় মনে যে বিভিন্ন রকম চিন্তাগুলো আসে না, এখানে ভিতরে বসলে কিন্তু সেসব কিচ্ছু মনে আসবে না। এটুকু প্রাপ্তি এখানে এলে, পজিটিভ জায়গার পজিটিভ ভাইবস। তো চলুন বেরোই, আরও অনেকগুলো জায়গা ঘোরার আছে আর আপনাদেরকে দেখানোরও আছে। চলুন। সরো, কতটা সরো। कहाँ जाएंगे मनोज? जागेश्वर चलो। কাসার দেবীকে বিদায় জানিয়ে এগোলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কাসার দেবী মন্দির থেকে জাগেশ্বর ধামের দূরত্ব 36 কিলোমিটার। গাড়িতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টার মতো। বিকেল হয়ে এসছে, বিকেল না অ্যাকচুয়ালি সন্ধে হতে চললো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 9। আমরা এসে পৌঁছেছি জাগেশ্বর ধামে। অনেক দেরি হয়ে গেছে, লাইট কমে আসছে, ঠিক করে ভিডিও শ্যুট করতে পারবো না। চলুন তাড়াতাড়ি মন্দির দর্শন করে নিই। পার্কিং থেকে প্রায় 2 মিনিট পায়ে হেঁটে পৌঁছালাম মূল মন্দিরে। बहुत ठंडा है ना भैया? बहुत ठंडा होता है यहाँ। अच्छा अच्छा, इसीलिए आप लोग ये जलाते हो? ऐसे ही आग जलाते हैं। जनवरी के आसपास यहाँ बर्फ गिरेगी। बर्फ गिर जाती है जनवरी में? बहुत ठंड है इधर। ठीक है भैया। ठीक है, थैंक यू। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় অবস্থিত জাগেশ্বর ধাম 124টিরও বেশি প্রাচীন পাথরের শিব মন্দিরের পবিত্র সমষ্টি।
যা দেওদার এবং চির অরণ্যে ঘেরা। প্রায় 2500 বছরের পুরনো এই স্থানটি আধ্যাত্মিকতা এবং প্রকৃতির অপূর্ব মিলনক্ষেত্র বলে মনে করা হয়। কাত্তুরি রাজাদের আমলে তৈরি এই মন্দির কমপ্লেক্সটি মূলত উত্তর ভারতীয় নাগারা শৈলীর সাক্ষ্য বহনকারী। এই মন্দিরগুলি এএসআই এর মতানুসারে 7ম থেকে 14th শতাব্দীতে তৈরি। জটাগঙ্গা নদীর তীরে ঘন অরণ্যের মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1870 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটিকে ভ্যালি অফ গডসও বলা হয়ে থাকে। স্থানীয়দের বিশ্বাস এই স্থানটিতে স্বয়ং মহাদেব ধ্যান করতে এসেছিলেন। এখানকার মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য মন্দির হচ্ছে দণ্ডেশ্বর মহাদেবের মন্দির, জাগেশ্বর মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির এবং দেবীচণ্ডীর মন্দির। আমরা যখন যাজ্ঞেশ্বরে এসে পৌঁছাই তখন বিকেল 5:10 বাজে, আলো আস্তে আস্তে কমে আসছে। সেই রকম পরিস্থিতিতে আমরা মন্দিরে এসে পৌঁছাই। তো সেই দিনের হালকা আলোয় মন্দির কীরকম লাগে সেটা তো দেখিয়েছি আপনাদের। কিন্তু একটা কথা বলি, সন্ধ্যের পরে যে আরতির সময়টা, এই সময় মন্দিরের একটা অন্যরকম ফিলিংস। আর এখানে এসে পৌঁছে আমরা যেটা পেয়েছি সেটা সত্যি মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো চলুন, মন্দির দর্শন তো হলো, এবারে ফেরার পথে এগোনো যাক আলমোড়ার দিকে। প্রচণ্ড ঠান্ডা, মানে কথা বলবো কি কাঁপিয়ে দিচ্ছে। যাই হোক, ঘড়িতে এই মুহূর্তে 7:54। সারাদিন ঘোরাঘুরি করে আমরা এখন এসে পৌঁছিয়েছি আলমোড়াতে। আলমোড়া অ্যাকচুয়ালি বাল মিঠাইয়ের জন্য বিখ্যাত। এই শহরে প্রথম বাল মিঠাই তৈরি হয়েছিল। কাইচি ধামের ওখানে আমরা প্রথম বাল মিঠাই খাই। চলুন মনোজের আসা অবধি একটু ওয়েট করি, তারপর বাল মিঠাইয়ের দোকানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন। এরপর আমরা চলে গেছিলাম আলমোড়ার বিখ্যাত ভীম সিং মোহন সিং এর দোকানে। राम सिंह দোকানে, क्या नाम है दुकान का? भीम सिंह मोहन सिंह এর দোকানে बाल मिठाई কিন্তু একদম রেডি করা। अच्छा, यहाँ का फेमस यही है? अच्छा अच्छा, কি নাম বললে একবার বলো। আর এটাই হচ্ছে এখানকার ফেমাস বাল মিঠাই। এর আগেও আমি বাল মিঠাই খেয়েছি, কিন্তু এদের দোকানের মিষ্টির স্বাদ অতুলনীয়। একটু বরফি টেস্ট করতে দিয়েছে, খেয়ে দেখি। সেই খেতে। তারপর মোহন সিং এর দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল দ্য বিরিয়ানি হাউসে রাতের ডিনার ছাড়তে। এইটা হচ্ছে আমাদের কড়াই চিকেন। সারাদিনে এই একটা সময় হচ্ছে যে সময় আমি আমার নিজের ইচ্ছা মতো খেতে পারি। তো যাই হোক, আজকে অর্ডার দিয়েছি রুমালি রুটি আর তার সঙ্গে হচ্ছে কড়াই চিকেন। তো হাফ কড়াই চিকেন হচ্ছে 280 টাকা আর রুটি হচ্ছে 10 টাকা করে পিস। গন্ধ হেভি ছাড়ছে, এবার খেয়ে দেখতে হবে কেমন খেতে লাগে। এই রেস্টুরেন্ট যদি, এই শেফ যদি আমাদের ওখানে যায়, অনেক ছোটোখাটো রেস্টুরেন্টকে বসিয়ে দেবে, এতটুকু বলতে পারি। যা বানিয়েছে, সলিড বানিয়েছে, সলিড। না খেয়ে নি, সময় নষ্ট করবো না। বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে ঠিক জমে না। তো সিঙ্গড়ি নিয়েছিলাম, সিঙ্গড়ি খাবো, খেয়ে দেখি কেমন টেস্ট। रोटी जोमेटो की है रेडी कर दो পুরো ক্ষীর দিয়ে তৈরি, বাইরে কিছু একটা পাতা আছে। ওই ভীম সিং মোহন সিং এর দোকান থেকেই নেওয়া। রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল, রাত্রি 9:10 বাজে। এবারে শুয়ে পড়তে হবে, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, উঠে রেডি হতে হবে, ব্যাগ গোছাতে হবে, তারপর বেরোতে হবে।
আজকের মতো আলমোড়া ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হবে কাল সকালে, আলমোড়া থেকেই আবার ব্লগ শুরু করব। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।